ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া। শারদোৎসব বাঙালির চিত্তবীণায় সেই নাড়া। গোটা বছরব্যাপী অপেক্ষার পর মা এসেছেন। চারপাশ সেজে উঠেছে, আলো ঝলমল করছে পরিবেশ, এবং সেজে উঠেছি আমরা। আকাশে সাদা মেঘের ভেলা, শিউলির গন্ধ, ঢাকের শব্দ, এই তো দুর্গাপুজো। সমস্ত মন খারাপ, দুঃখ, কষ্ট, ব্যস্ততা ভুলে সকলে মিলে হেসে উঠছি, ভেসে উঠছি। এই আমাদের প্রাণের উৎসব, মনের উৎসব, দুর্গাপুজো। আমরা এসে উপস্থিত হয়েছি চোরবাগান শিলবাড়িতে। এই বাড়ির পুজো 170 বছরের। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলবো, এই বাড়ির পুজোর ইতিহাসটা একটু শুনবো। আমাদের ইতিহাস বলতে গেলে প্রথমেই বলতে হয়, আমাদের বাড়িটা কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি নয়। আমাদের বাড়ির যিনি পূর্বপুরুষ রামচাঁদ শীল, তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি ব্যবসা করে আর্থিক দিক দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঠিক করলেন যে এবার ধর্মের দিকে মন দেবেন। 1856 সালে এখানে প্রথম দুর্গাপুজো শুরু করেন। আমাদের এই দুর্গাপুজো হয় 10 দিন ধরে। কাঠামো পুজো শুরু হয় রথের দিন থেকে। এরপর আপনার মহালয়ার দিন থেকে আমাদের ঘট প্রতিষ্ঠা করে প্রতিপদে কল্প শুরু হয়। তারপর এখানে সপ্তমীর দিন আমাদের নবপত্রিকার যেমন পুজো হয় সেইভাবে পুজো হয়। অষ্টমীর দিন ধুনো পোড়ানো হয়। অষ্টমীর দিন তারপরে হয় বিশেষভাবে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে গাভী পুজো। অন্য কোথাও হয়তো কতটা গাভী পুজো হয় আমার জানা নেই, তবে যেহেতু ভগবতী হিসেবে তাকে পুজো করা হয়, গাভী পুজো একটা বিশেষ আমাদের এই পুজোর রয়েছে। আমাদের এখানে বলি হয় না, কোনো রকম উদ্দেশ্য বলি, প্রতীকী বলি, কোনো বলি হয় না, যেহেতু বৈষ্ণব মতে হয়। কিন্তু আমরা সেই বলির সময়টুকু আমরা নীরবতা পালন করি 2 মিনিট। এরপর আছে আমাদের বাড়ির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নবমীর দিন আমাদের এখানে কুমারী এবং সধবা, মানে নারীর 2টি রূপ। শুধুমাত্র নারী নন, কুমারী নয়, নারী একসাথে মাতৃ আর একদিকে নারী। সেই জন্য এখানে কুমারী এবং সধবা দুজনকেই পুজো করা হয়। আপনারা দেখেছেন পুজো, বাড়ির পুজো সবচেয়ে বড় কথা, এবং এখন কোনো বদল দেখতে পান? কিছুটা বদল তো দেখতেই পাই, কারণ প্রথম যে বদলটা দেখতে পাই আর্থিক কারণে কিছু কাটছাট করতে হয়েছে। আগে যেভাবে পুজো হতো, যেমন আমাদের এখানে একটি বিশেষ রীতি ছিল তখনকার দিনে, আমাদের যে অঞ্জলি দেওয়া হতো মানে 4 দিন, আমাদের 3 দিন, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন, এবং সন্ধি পুজোর সময়ও যে অঞ্জলি দেওয়া হতো যে ফুল, সেই ফুলটা হতো সোনার তৈরি, এবং সেই সোনার তৈরি ফুলটা পুজোর শেষে প্রত্যেক ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। কিন্তু এখন তো সেই সোনার ফুল দিয়ে করা সম্ভব নয় দাম হিসেবে, তো সুতরাং সেখান থেকে আমরা তাদের মূল্য ধরে দিই। যতই আমাদের আর্থিক অনটন থাকুক, আমরা মনের দিক দিয়ে, উৎসাহের দিক দিয়ে, প্রাণের দিক দিয়ে সব সময় দুর্গাপুজো নিয়ে থাকি এবং দুর্গাপুজোর নিয়ম ভক্তি অনুষ্ঠানটা বজায় রাখার চেষ্টা করি। আচ্ছা, ভোগের গল্পটা একটু শুনি, কি কি রান্না হয় পুজোর সময়? আমাদের এখানে যেটা স্পেশাল সেটা হচ্ছে শুক্তো, কিন্তু পলতা পাতা, নালতে পাতা দিয়ে শুক্তো, আর এছাড়া পাঁপড়ের ডালনা, পানি ফলের ডালনা, পাঁপড়ের ডালনা, এইগুলো হচ্ছে প্রধান বিশেষত্ব। আর দশমীতে আমাদের মাছ হয়, কিন্তু নিরামিষভাবে, মানে পেঁয়াজ রসুন পড়ে না। ভোগের আমাদের অন্নভোগ হয় না, তার বদলে কচুরি, লুচি, মালপো, তারপরে নাড়ু, তিলের নাড়ু, চালের নাড়ু, নারকোল নাড়ু, সন্দেশ, এইসবই ভোগ হয় আমাদের একদম মহালয় থেকে নবমী দশমী অবধি। আমরা ঠাকুর সাজাই আমাদের 10 দিন ধরে, যেমন জেঠু বললেন 10 দিন ধরে আমাদের পুজোয় আমরা ঠাকুর সাজাই সবাই মিলে, বাড়ির সদস্যরা মিলে। এবং আমাদের নবমীর দিনকে একটা কালচারাল প্রোগ্রাম হয়, যেটা বাড়ির সবাই মিলে অনুষ্ঠানটা করে, গান বাজনা সবই হয় এখানে, সবাই মিলে করে। আর সবাই মিলে যারা বাইরে থাকে তারা সবাই চলে আসে এই পুজোর আগেই। এখানে যেটা হয় সেটা কালচারাল প্রোগ্রাম হয়, একসাথে হই হুল্লোড় করা হয়, এবং দশমীর দিনকে বিসর্জনের আমরা আয়োজন করি।
সৃষ্টির আদিকাল থেকেই বয়ে চলেছে নিরন্তর রূপান্তরের স্রোত। সমস্ত কিছু পরিবর্তনশীল, মানুষের জীবন যাপন, সভ্যতা, সংস্কৃতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চোরবাগান সর্বজনীনে। আমাদের ভাবনা স্রোতস্বিনী। কেন স্রোতস্বিনী সেটা আপনাকে বলি। আপনি যখন আমাদের মণ্ডপে প্রবেশ করছেন দেখবেন আমরা একটা গাছের পাতার আদলে রেখেছি। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট বলতে পারেনি গাছের পাতা কখন বেরোবে, কোথা থেকে বেরোবে। ঠিক আমাদের সিভিলাইজেশন কোথায় শুরু আর কোথায় শেষ আমরা জানি না, যার জন্য আমরা গেট থেকে একটা পেন্টিংয়ের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি, একদম কেওয়ার্ড থেকে আপ টু ভ্যান গগ অবধি প্রায় 36টা পোর্ট্রেট আছে। তো এটা একটা যদি শোধ দেখেন অ্যাটলিস্ট মডার্ন সিভিলাইজেশনের মতো, সেটা আমরা নিয়ে এসেছি। তার উপর দেখবেন একটা মাটির স্রোত আছে, যে স্রোতটা মায়ের এখানে গিয়েই শেষ হয়েছে। তো এর জন্যই এর নাম স্রোতস্বিনী। আর আপনি যদি প্রতিমায় দেখেন, প্রতিমাটা একটি মোটামুটি একটা এয়ারে ফ্লোট করার মতোই করেই রাখা আছে। এই ওষুধটাকে আপনি যদি দেখেন, এটা প্রত্যেক মানুষেরই তো একটা নেগেটিভ পজিটিভ এনার্জি কাজ করে। আমরা এটা একটা নেগেটিভ এনার্জি কাজ করার চেষ্টা করেছি। আর আমাদের সৃষ্টি তো জলে, তো তার প্রথম অবতার মৎস্য অবতার। তো মাই যদি সৃষ্টিকর্তা হয়, এনারা চারজন তার উত্তরসূরি। তো ওই কলসি থেকে যে জলটা পড়ছে ওটাই স্রোতস্বিনী। এই মুহূর্তে বসে রয়েছি বলরাম দে স্ট্রিটের শ্যামলধন দত্ত বাড়িতে এবং আমার সঙ্গে রয়েছেন অম্বরবাবু। নমস্কার। শারদীয়া শুভেচ্ছা আপনাকে দূরদর্শনের পক্ষ থেকে। কত বছরের পুরনো পুজো? এটা 144 বছরের পুজো। বেশ, আচ্ছা এই বাড়ির ইতিহাসটা একটু শুনবো। এই বাড়ির ইতিহাস হচ্ছে শ্যামলধন দত্ত, উনি উকিল ছিলেন। উনি হাটকড়া দত্ত বাড়ির ছেলে। 1882 সালের পর থেকে ওনার মেজ ছেলের নাতি হয়েছিল। তার পরের বছরই পুজো আরম্ভ হয়েছিল। দশমীর দিন দরিদ্রনারায়ণ সেবা হয়, সেদিন খিচুড়ি হয়, আমরাও খাই এবং দরিদ্রনারায়ণ সেবারাও খায়। এই যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস, কতটা আগ্রহ দেখছেন? না, আমার কথা হচ্ছে তারা এখন আমরা বয়স হয়ে গেছে, আমরা তাদের হাতে দিয়ে অর্পণ করেছি, যেহেতু তারাই এখন চালনা করছে, আমরা ওপর থেকে দেখি। বাড়ির পুজো কিন্তু আসলেই তাই, সকলে মিলে একসঙ্গে মেতে ওঠা। এবং এই যে উনি বললেন যে আমরা ছেড়ে দিয়েছি এবং ভাগ এবার তরুণ প্রজন্মেরা নিয়েছে, এ কিন্তু এক অপার পাওয়া। আচ্ছা, আরও একজন সদস্যকে পেয়ে গেছি, সে বড় না ছোট সেটা আমি দর্শকদের দিকেই ছাড়ছি। কেমন কাটছে পুজো? ভালো কাটছে। ভালো কাটছে? সকলের সঙ্গে আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ। বাড়ির পুজোর ইতিহাস তো জানলাম, ভোগের কথা একটু জিজ্ঞেস করি, বা কি ধরনের আচার অনুষ্ঠান হয়? আচার অনুষ্ঠান বলতে মানে আগের থেকে যা চলে আসছে আমরা এখনো অবধি চেষ্টা করি সেই মতন, মানে যা আমাদের বড়রা শিখিয়েছেন চেষ্টা করি সেই মতনই আচার অনুষ্ঠান সমস্ত করা। আর ভোগ বলতে আমাদের অন্নভোগ হয় না,
আমাদের শুকনো ভোগ হয়, তাতে ডালপুরি, খাস্তা কচুরি, নিমকি, লেডিকেনি, দরবেশ, গজা, নারকোল নাড়ু এরকম শুকনো ভোগ হয় আমাদের। এইভাবেই চলে আসছে, আমরা চেষ্টা করছি এইভাবেই চালিয়ে নিয়ে যেতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিডন স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। বিশেষ করে উত্তর কলকাতার বুকে যে কটা সাবেকি পুজো আছে তাদের মধ্যে অন্যতম আমরা। আমাদের এই মার নাম হচ্ছে উত্তরের রানীমা নামে খ্যাত। এখানে জনশ্রুতি অনুযায়ী এখানে এই রানীর আজকে রাজ দরবার। এবারে আমরা যেটা ভাবনাটা রেখেছি তার নাম হচ্ছে সূচি। অ্যাকচুয়ালি সূচি মানে হচ্ছে শুদ্ধতা। মা যেমন তার অসুরকে বধ করেছে, অসুচিকে বধ করে আজকে যে জগতে যে সুচিতার রক্ষা করেছেন, আমরা সেই বার্তাই আমরা আমাদের সবাইকে দিতে চেয়েছি এই প্যান্ডেলের ভাবনার মাধ্যম দিয়ে। আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে বংশানুক্রম, আমরা এখানে সবাই কাজ করে। আমাদের যে পুজো করছে সে 65 বছর পুজো করছে, যে ঠাকুর করছে রাখালচন্দ্র পাল, সে তার কেরিয়ারই শুরু করেছে এখান দিয়ে, 65 বছর ধরে উনিও করছেন। প্যান্ডেল করছেন তিনিও প্রায় 35-40 বছর ধরে, ঢাকি সে 40-45 বছর ধরে বাজে। মানে আমরা বংশানুক্রমিকভাবেই আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গব্বর সিং এর কণ্ঠে সেই পরিচিত ডায়লগটির কথা মনে আছে আপনাদের? কিতনে আদমি থে? নিশ্চয়ই মনে আছে। আজকে এখানে দাঁড়িয়ে কেন বলছি? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিমলা স্পোর্টিং ক্লাবে, এবং এখানে কিন্তু আদমি মোটেও গোনা যাচ্ছে না। অগুন্তি মানুষ ঠাকুর দেখতে আসছেন, আর আজ এই মহানবমীর সকালে কিন্তু মানুষজনের ভিড় উপচে পড়ছে। শোলে সিনেমার বিভিন্ন ডায়লগ শুনতে পাচ্ছি, এবং তার নেপথ্যে, সিনেমার নেপথ্যে অনেক তথ্যও কিন্তু আপনারা দিচ্ছেন। কেন মনে হলো এরকম একটা থিম, বা এই ভাবনার কারণটা কি? যেহেতু এই বছর হচ্ছে শোলের 50 ইয়ার সেলিব্রেশন। 1975-এ শোলে রিলিজ করেছিল 15ই আগস্ট, এবছর সেটা 50 বছর হচ্ছে, এবং একমাত্র এই বছরই সেলিব্রেশনটা করা যাবে, আর কোনোদিন এটা করা যাবে না। আমরা সেটাকে ট্রিবিউট করার জন্য মানে ওই শোলে সিনেমার বিভিন্ন তথ্য, তার টিকিট, তার সমস্ত কিছু দেখিয়ে সেটাকে আমরা প্রমোশন করেছি। মানে শোলেকে প্রমোশন করে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমরা, সিমলা স্পোর্টিং ক্লাব। আমাদের এবারের থিম শোলের রূপকার। মহালয়ের আগের দিন থেকেই আমাদের এখানে ভিড় উপচে পড়ছে, বহু মানুষের সমাগম হচ্ছে, ভিড় সামলানো যাচ্ছে না। ইভেন আমরা রাত্রিরে সিকিউরিটি দিয়েছি এখানে। কিছু জায়গায় এমন ভিড় হয়েছে, আমাদের যে কাট আউট এবং যে তথ্যগুলো রাখা আছে ফ্লেক্সগুলো, সেগুলো পর্যন্ত ভেঙে গেছিলো, সেগুলো আমাদের আবার রিপেয়ার করতে হয়েছে। মানুষের চাপে অনেক কিছু প্যান্ডেলে অনেক কিছু ভেঙে যাচ্ছে, তবু আমরা এটা খুশি যে মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি, মানুষ খুশি হয়েছে, দর্শক আমাদের ভালো বলে গেছে। কি কি খাওয়া দাওয়া করলে এখন অবধি? এখন অবধি খুব এসেছি, মোমো, চিপস, কোল্ড ড্রিঙ্ক এক্সেট্রা। আমি মা বাবা আমরা প্যান ফ্রাই, মোমো, কচুরি, ভেজ রোল, হ্যাঁ একদম। আমরা দুজনে একসাথে ঘুরছি, কোল্ড ড্রিঙ্কস, মাজা, তারপর আমরা এটাও কিনেছি।
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। আচ্ছা, কত বছরের পুজো আপনাদের? আমাদের 89 বছর, 89। বিভিন্ন ফলের কিছু বীজ দিয়ে দেখে যেটা মনে হচ্ছে গোটা পুজো মণ্ডপ সেজে উঠেছে, এই বিষয়ে একটু জানবো। এটা অ্যাকচুয়ালি যে কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলা আর উড়িষ্যার বর্ডার থেকে একটা ছোট গ্রাম থেকে এরা কাজ করে। এই পুরো জিনিসটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে আপনার কদবেল, তার সঙ্গে গাছের ছাল, তার সঙ্গে আপনার বাকুলি বলে একটা ছোট ফল হয় সেই ফল, আর আমরার বীজটা তো আছেই। এইগুলো দিয়ে পুরো মণ্ডপটা তৈরি। আর একটা আমরা করেছি, সেটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন, আমরা লিখেওছি যে প্রাচ্য আর পাশ্চাত্যের একটা মেলবন্ধন। পাশ্চাত্যটা কোথায়? আপনি বাইরে গেটটা দেখলে দেখবেন একটা চার্চ, এই চার্চটা হচ্ছে আপনার প্রাগের একটা খুব বিখ্যাত চার্চ, আর তার ভেতরের যে অংশটা সেখানে আপনি দেখবেন একটা মন্দিরের ছবি আপনি দেখতে পাবেন, চারদিকে শিবের মূর্তি, মায়ের মূর্তি। এই দুটোর একটা মেলবন্ধন আমরা করার চেষ্টা করেছি। দুঃখ কি আর চিরকালের মতো ঘোচে বগি দাদা? সমুদ্রের ঢেউয়ের মতো বারবার ফিরে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশী বসলেনে। আচ্ছা, এরকম একটা অশ্লীল সময় দাঁড়িয়ে লীলা মজুমদারকে আরও খানিকটা সামনে নিয়ে আসার যে এই যে ভাবনা, এই বছর তোমাদের পুজো কেন মনে হলো? দেখুন, লীলা মজুমদারের যে সৃষ্টি, সাহিত্য সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু একটা অদ্ভুত রকমের জগৎ তৈরি করে, যে জগতের মধ্যে মজা আছে, আনন্দ আছে, সরলতা আছে, বাঙালিয়ানা আছে। এবং এই বাঙালিয়ানার মধ্যে থেকে যে অদ্ভুত অদ্ভুত গল্প, টংলিং, হলুদ পাখির পালক, পদিপিসির বর্মি বাক্স, এই ধরনের বিভিন্ন যে গল্পগুলো, সেগুলো একটা অদ্ভুত রকম জগতে আমাদের ঠেলে নিয়ে যায়। আমরা এবছর চেয়েছি যে এই ব্যস্ততার সময়, এই ঝঞ্ঝাটে ভরা জীবনে আমরা আমাদের দর্শকদের এমন কিছু একটা জগতে নিয়ে যেতে পারি যাতে তারা কিছুটা সময়ের জন্য একটু বিরাম পান। লীলা মজুমদার সেই বিরামটাই আমাদের এনে দেন। আমাদের এবছরের থিম তাই জন্য লীলা মজুমদারকে ডেডিকেট করে করা। আমাদের এই বছরের থিম তাই পাকদণ্ডী। লীলা মজুমদার আমাদের বাঙালির সকলের প্রিয় একজন সাহিত্যিক। এই কাঠামো থাকবে না, প্যান্ডেল থাকবে না, এত মানুষজনের ভিড় থাকবে না, আড়ম্বর থাকবে না। থাকবেন লীলা মজুমদার, থাকবেন তার সৃষ্টি, তার গল্প, তার কথারা। চলাত ছল, ছলাত ছল, ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান সর্বজনীন পুজো কমিটিতে। এই বছরের পুজোর থিম কলকাতার পুরনো ঘাটের ইতিকথা। একানব্বইতম বর্ষ আমাদের এই হাতিবাগান সার্বজনীনের। সেখানে আমাদের এবছরের থিম হচ্ছে অথ ঘাট কথা। এখনও অবধি দেখুন, বেনারসের ঘাট নিয়ে কিন্তু অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু ক্রিয়েশন অলরেডি আজ অবধি হয়েছে, কিন্তু আমাদের যেই যে কলকাতার যে ঘাট, কলকাতার ঘাটের যে অনেকগুলো যে ইতিহাস আছে, সেটা কিন্তু আমাদের কাছে কিছু অজানা ছিল। সেই অজানা কিছু তথ্যই আমরা আমাদের এই প্যান্ডেলে এই বছরের থিমের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি। প্রচুর লোক আসছেন, ঠাকুর দেখছেন, এবং তারা আমরা অ্যাপ্রিসিয়েশন করছেন আমাদেরকে যে যথেষ্ট ভালো হয়েছে। কোথা থেকে আসা? বাসা। কেমন লাগছে? খুব এক্সাইটেড এটার জন্য। আমরা প্রচন্ড ঘাট ভালোবাসি, তো ঘাট প্রেমী বলতে পারো। প্রত্যেক দিন সব জায়গায় ঘাটে লাগে। এবং সত্যি আমাদের যিনি আর্টিস্ট এবছর তাপস দত্ত,
এবং মেন থিম মেকার এবং ফ্রেঞ্চ আর্টিস্ট মিস্টার থমাস হেনরিয়ার্ড, ওনার একটা ইনস্টলেশন এখানে লাগানো আছে, এঁকে তার উপরে থ্রেড করা হয়েছে সোনার সুতো দিয়ে। স্পেশাল থিং ইন আওয়ার প্যান্ডেল। বারবার কিন্তু এটাই প্রমাণিত হয় যে শিল্পীদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না, দেশ হয় না। হাতিবাগান সর্বজনীন পুজো কমিটিতে কিন্তু আমরা সেটাই দেখতে পেলাম। ফ্রান্সের শিল্পী এবং আমাদের বাংলার মাটির শিল্পীদের ছোঁয়ায় ভরে উঠেছে হাতিবাগান সর্বজনীন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান নবীন পল্লীতে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেশ আমাদের দুর্গা এবং স্বাধীনতার যে প্রেক্ষাপটটা সেটা আপনারা ফুটিয়ে তুলেছেন। দেখুন, আমরা প্রত্যেকবারই যখনই আমরা থিম নিয়ে চিন্তাভাবনা করি, আমরা মনে করি আমাদের থিমের মধ্যে এমন কিছু মেসেজ থাকুক যা দর্শনার্থীরা দেখে যাওয়ার পর তাদের মনে যেন দাগ কেটে যায়। তো এবছর যখন আমরা ভাবলাম যে আমরা কেননা সেই সব নারীদের তুলে নিয়ে আসি যাদের জন্য আজকে এই আমাদের স্বাধীনতা। 1942 সালে আমরা সকলেই জানি যে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 9 আগস্ট কংগ্রেসের সমস্ত বড় নেতৃবৃন্দ কিন্তু এই আন্দোলনের প্রথম দিনই অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন। তাই পরোক্ষভাবে এই আন্দোলন কিন্তু নারীদের হাতে চলে যায়। তাই আমরা মনে করি যে সেই আন্দোলনে যে সমস্ত নারীরা ছিলেন তারাই কিন্তু আজকে আমাদের কাছে দুর্গা। তাদের মধ্যে যেমন 73 বছরের মাতঙ্গিনী হাজরাও ছিলেন, তেমন 12 বছরের তিরুশ্বরী বড়ুয়াও ছিলেন। তো এইভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এবং বিভিন্ন বয়সীরা তারা কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করে আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। সেগুলো জানতে পেরে কিন্তু দর্শকরা আমাদের বাহবা দিচ্ছেন এবং তাই আমাদের এই বছরের প্রয়াস আমাদের দেশ আমাদের দুর্গা। আমরা কিন্তু এখানে আসলে জানতে পারবো স্বাধীনতার অনেক অজানা তথ্য যেটা আমরা জানি না। বাবা মায়েদের হাত ধরে ছোট ছোট সন্তান সন্ততিরা আসছেন, তাদের চোখে মুখে কিন্তু একটা মুগ্ধতা এবং স্বাধীনতার কথা বলতে কিন্তু এখনো আমাদের গায়ে কাঁটা দেয়। আপনাদের সেই অমর কাকের গল্প মনে আছে? সেই তৃষ্ণার্ত কাক যে মাটির কলসিতে পাথর ফেলে ফেলে জল তুলেছিল উপরে। আজকে এসে সেই কাকের সঙ্গে দেখা হয়ে গেল। শিকদার বাগানে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের এই বছরের পুজোর থিম এসে দেখলাম সংকেত। এর পিছনের ইতিহাসটা জানবো। সংকেত বলতে এখানে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন সময়ে সেটা প্রাকৃতিকভাবে হোক বা আমাদের যারা লেখক কবি এরা বিভিন্ন সময়ে আমাদের কিছু সংকেত দিয়েছিলেন এই প্রাকৃতিক বিপর্যয়ের এই প্রসঙ্গে, কিন্তু আমরা সেইগুলোকে উপেক্ষা করেছি, যে কারণে আজকে কিন্তু আমরা এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। তো এই সংকেতগুলোকে আমরা আগামী দিনে যদি একটু মন দিয়ে মনে রাখি তাহলে বোধহয় এই বিপদ থেকে আমরা উদ্ধার পেতে পারি এবং সেটাই আমাদের আরতি মায়ের কাছেও। শেষ হয়েও হইল না শেষ। শারদোৎসব যেন এক ছোট গল্প। গল্পের শেষটুকু ধরে রাখে দর্শককে। উৎসাহ থাকে ছোট ছোট মুখের, উৎসাহ থাকে 80 পেরোনো রূপলি রেখার, উৎসাহ থাকে সকলের, সব বয়সের সকবার। দুর্গোৎসব আসলেই সর্বজনীন। এবছরের বাকিটুকু এবং আগামী বছর কল্যাণময় হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আবার দেখা হবে।